দুর্বৃত্ত কর্মকর্তারা শুধু একটা প্রমোশন, কিছু টাকা পয়সা, কিছু ক্ষমতা, এটার লোভে এইভাবে খুনি হয়ে উঠছিল। তারা তাদের সৈনিক বৃত্তিকে তারা জলাঞ্জলি দিছিল। তারা সৈনিক ছিল না, তারা এখনো সৈনিক না। সেনাবাহিনী এদেরকে পালতে পারে না। আজকে ওয়াকার বলে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে। ও তো সেনাই না, ওই তো সৈনিকই না। মরাল কিসের নষ্ট হবে? ওরা রাখলেই তো সেনাবাহিনীর মরাল নষ্ট হবে। ঢাকার আয়নাঘর ছিল ডিজিএফ এর আন্ডারে, ক্যান্টনমেন্টের মধ্যে। র্যাবের সেনা কর্মকর্তারা গুম আর খুনের কাজগুলো করছে। এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সকল প্রমাণ জোগাড় করে মামলা করা হয়েছে। এইটায় ওয়াকারের পুচ্ছে আগুন ধরে গেছে এখন। কেন? কারণ ওয়াকার জানে এইভাবে ধরতে 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 তার ফাঁসি কা ফান্ডা আসতেছে। ওর গলা তো ফাঁসির ধরে চলবে। সে নিজেও তো 2024 জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের বিরুদ্ধে সেনা নামাইছিল। তারা গুলিও করছে, মানুষও মারছে। এর দায় তো ওয়াকারের। সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করার জন্যই ওয়াকার তার আপারে বাঁচাইতে পারে নাই। এতে ওয়াকারের বিন্দু মাত্র কোনো ক্রেডিট নাই। এই ওয়াকার আয়না ঘরের সব এভিডেন্স নষ্ট করে ফেলছে। এভিডেন্স নষ্ট করা আর একটা অপরাধ। ক্যান্টনমেন্টের এলাকার মধ্যে যদি এভিডেন্স নষ্ট করা হয় আয়না ঘরে, কার সেটা দায়িত্বে পড়ে? তার জিম্মায় থাকা জেনারেল মুজিব পালাই যেতে দিচ্ছে। তারা গ্রেপ্তার করা হয়েছিল, রাখা হয়েছে ক্যান্টনমেন্টে, পালাই গেছে। কার দায় তাহলে? এই মুজিবের নামে ওয়ারেন্ট বাড়াইছে, এখন আশ্রয় দিছে পুলিশ আর আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্যান্টনমেন্ট গুলোতে। তাদের পালাইতে সাহায্য করছে। আরাফাতকে তো পালাইতে সাহায্য করছে ওয়াকার। আরাফাত ধরা পড়েছিল, নিউজ বাড়াইছিল, কেমনে পলাইলো? তারপরে আয়নাঘর ভিজিট করতে দিবে না ওয়াকার প্রফেসর ইউনুসকে, বাধ্য হইয়া দিছে। এই যে জেনারেল আকবর, যার যার নামে আজকে ওয়ারেন্ট বাড়িয়েছে, সে গুম কমিশনে স্বীকার করছে, সাক্ষ্য দিছে, তাকেও পালাইয়া যাইতে দেওয়া হয়েছে। দেখান এডিটর সাহেব তার সাক্ষ্য দেখান। এই প্রসেসের পিকে প্রাইম মিনিস্টার্স অফিস, অনেক সময় ওনার পক্ষ থেকে ডিফেন্স অ্যাডভাইজার ছিল, তো উনিও মাঝে মাঝে ইন্টারফেয়ার করতেন, কথা বলতেন, আদেশ নির্দেশও দিতেন। সো আউট অফ দি ওয়ে আই ওয়েন্ট টু পিএম অ্যান্ড রিকোয়েস্টেড হার যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়ে গেছে, তার ছেলেটাকে এটা করা হয়েছে, এটা খুব এটা দেখা উচিত। আমাদের ফ্যামিলিটা খুব ব্রোকেন অ্যান্ড হিজ রিলেটিভস হ্যাভ রিকোয়েস্ট। আমি নিজে প্রিয়ামকে বলেছি, আমার সাথে মানে আমি 2বার ওনাকে বলেছি, এটা আমার নিশ্চিত মনে আছে। ছেড়ে দিব না, ছেড়ে দিব না, মানে আমি দেখি কি করা যায়। অ্যাডভাইজারকে তুমি বলছো, আমি কিছু বলছি। এবং ওনার কি ক্ষমতা ছিল তখন ওটাকে সমাধান করার? অর্থাৎ ধরেন উনি চাইলে কেউ বের করে দিতে পারতো? পিএম চাইলে হবে না, মানে এটা উনি যা চাইবে তাই হবে। এইটাই তো প্রথম গ্রেপ্তারি পরোয়ানা না, এর আগেও গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে সেনা অফিসারদের বিরুদ্ধে। কাউরে গ্রেপ্তার করতে দেয় নাই ওয়াকার। সে বলে এতে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে। যুক্তির মায়েরে বাপ। নিজেরা নিজেদের সৈনিক বৃত্তিকে কলঙ্কিত করছে, নিজেকে নিছক একজন ঠান্ডা মাথার খুনি বানাইছে, তাতে মরাল নষ্ট হয় না। ক্যান্টনমেন্টের মধ্যে আয়না ঘর বানায় রাখলে মরাল নষ্ট হয় না। মোটা আজিজকে শেখ হাসিনার বডিগার্ডের ভাই কোটায় আর মোটা ওয়াকারকে জামাই কোটায় সেনা প্রধান বানাইলে মরাল নষ্ট হয় না। বিডিআরে 57 সেনা অফিসারকে ইন্ডিয়া খুন করাইলে মরাল নষ্ট হয় না। কয়েক মাইল দূর থেকে বিডিআর হেডকোয়ার্টারে কাউকে রক্ষা করার হিম্মত দেখাইতে না পারলে মরাল নষ্ট হয় না। ব্রিগেডিয়ার আজমিকে আয়না ঘরে আটকায় রাখলে মরাল নষ্ট হয় না। আর তারে যে বছরের পর বছর যেই সৈনিকেরা পাহারা দিছে, তারা দেখে নাই একজন নিরাপরাধ চৌকস উচ্চ পদস্থ সেনা অফিসারকে বিনা আইনে এইভাবে বন্দি করে রাখা হয়েছে? তাদের মরাল নষ্ট হয় নাই? তারা কথা বলে না এটা নিয়ে তার পরিবারের সাথে, তার বন্ধু বান্ধবদের সাথে, তার কলিগদের সাথে? নারায়ণগঞ্জে কন্ট্রাক্ট কিলিং করে 7 জনকে মাইরা শীতলক্ষায় ভাসায় দেওয়া মরাল নষ্ট হয় নাই সেনাবাহিনীর? আবদার ধরিছে মার্শাল ল কোর্টে বিচার করতে হবে। কেন জানেন? মার্শাল ল আইনে গুম কোনো অপরাধ না, তাই মার্শাল ল কোর্টে বিচার করলে সবাই খালাস পেয়ে যাবে। চিকনা বুদ্ধি আছে ওয়াকারের, শুধু বুড়ি মোটা না, মাথার বুদ্ধিও চিকনা আছে। কর্নেল ফারুক, মেজর ডালিমকে মার্শাল ল কোর্টে বিচার করা হয়েছিল। অপরাধ করলে বিচার হবে বাংলাদেশের আইনে। গত 15 বছরে সেনাবাহিনীর মরালকে ঘুমাইতেছিল। ওয়াকার জানে কই তার বিপদ, তাই সে আমাদের পিছে তার কুত্তা আর পোত বালকদের লাগাই দিছিল। এক পোত বালক তো তার হিরো বানায় আল জাজিরায় স্টোরি করেছে, আর আরেক পোত বালকের সাক্ষাৎকার দেয় ওয়াকার। এক সময় তো ওয়াকারের নিয়ে কিছু কয় যেত না, টেকা পয়সা ছড়ায়, বট বাহিনী লাগায়, এইসব পোত বালকদের দিয়ে ক্যাম্পেইন করায় নিজের বিপ্লবের হিরো বানায় ফেলেছিল। থাইল্যান্ডে গেছিল এই 2 পোত বালক একই টাইমে। পেমেন্ট আনতে গেছিল কিনা কে জানে, জিগান। আমি শুনেছি ডিজিএফআই পেমেন্ট দিছে, থাইল্যান্ডে নিয়েছে, তবে ওইটাই লাস্ট পেমেন্ট। ডিজিএফআই ওই ফান্ড জয় বাংলা হয়ে গেছে। এটা সিম্পল লজিক বা যুক্তি বুঝেন। হাসিনা বা আওয়ামী লীগ যদি একজনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়,
তাহলে সেটা কে কে হবে? তালিকা করলে আমার নাম তো 1 থেকে 5 নম্বরের মধ্যে থাকবে। হাসিনা নিজে আমার নাম কইছে না, একবার না 2বার কইছে। সে আমার মাইরা ফেলাইতে বলছে, তার বক্তব্যে বলছে না শ্বশুর বাড়ি পাঠাই দিতে। আর ওদিকে সেই কি পিনাক ভট্টাচার্য, ও কিন্তু ভট্টাচার্য না, ও কিন্তু হিন্দু থেকে মুসলমান হয়েছে। ও একদম জামাত ইসলামের নেতার মেয়েকে বিয়ে করেছে। ও এখন ও ভট্টাচার্য লেখে কিভাবে? ও তো ধর্মান্তর হয়ে গেছে। এটা তো কোনো আশা নাই, কোনো মিডিয়াতে জানতে হবে তাই সোর্সটা। না কারণ ওর শ্বশুর বাড়ি, ওর শ্বশুর বাড়ি তো মানুষই যত সম্ভব বোধহয় ত্রিশাল বা টাঙ্গাইলে না, জামাতে ইসলামের নেতা না, জামাতে ইসলামের নেতা কিন্তু তার মেয়েকে তো এই বিধর্মীর সাথে বিয়ে দেবে না, নিশ্চয়ই তার মুসলমান বানাইছে। এই যে সুশান্তের সাথে শরীফ আজাদ, ডাক্তার আইজু নামে লাদায়, সে তো আমাকে খুন করার আহ্বান জানাইছে। শোনান এডিটর সাহেব। পিনাকি ভট্টাচার্য, ফ্রান্সের একটা লয়ের কথা বলি, ইফ ইউ কিল সামওয়ান you don't need to death penalty, maybe life in the prison 10 years 12 years। ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই? পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে? অ্যাসাইলাম মারা একটা কুকুর এখানে বসে আছে। এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ পেনাল্টি হবে না, লাইফ ইন দ্য প্রিজন। আই এম চ্যালেঞ্জিং। আই এম সরি। শুনিছেন? আচ্ছা এডিটর সাহেব আবার শোনান তো, হাসিনা আমাকে নিয়ে কি কইছে 2বার, এটা শোনান। মাননীয় নেত্রী আমরা সব জানি, এবং আমরা যত কিছু করার আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা করবো, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা করবো। আমরা আওয়ামী লীগ তো আমার বিরুদ্ধে মিছিল করে প্যারিসে আইসা। ইন্ডিয়ানরা আমার পছন্দ করে, আমার বিরুদ্ধে তো ইন্ডিয়ানরা পর্যন্ত কন্টেন্ট বানায় গালাগালি করে আমার পোস্টে আইসা। দেখেন তো, নাস্তিক যেগুলো আছে সব কয়টা তো আমার গেলায়, তাই না? বাম যেগুলো আছে সেগুলো তো আমার গেলায়, তাই না? তো তাইলে বাম, ইন্ডিয়া, আওয়ামী লীগ, হাসিনা, নাস্তিক, এই যে গ্র্যান্ড একটা অ্যালায়েন্স, এইগুলো তো আমার শত্রু ঘোষণা করছে। তার মানে আমি গ্রেটার আওয়ামী ইন্ডিয়া যে শক্তি, তার বিরুদ্ধে দাঁড়ায় ফাইট করি। আমার চাইতে বড় অ্যান্টি আওয়ামী আর ভারতীয় আগ্রাসন বিরোধী ভয়েস কয়টা আছে? সারা দুনিয়ায় ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করেছি, সাকসেসফুল আন্দোলন করেছি। তার মানে আমার পিছে যারা লাগে তাদের ফুয়েল কই থেকে আসে এটা বুঝেন এবার। সব কয়টা ইন্ডিয়ান লেসপেন্সার, এদের মিশন আমারে থামায় দেওয়া, পারে নাই? হ্যাঁ, পারবেও না ইনশাল্লাহ। কারো রাজনীতিটা পরিষ্কার থাকলে তারে থামানো যায় না, এটা তো সহজ কাজ না। যাই হোক, এই ওয়াকার আওয়ামী লীগরে মাঠে নামাইছে, তো সেনাবাহিনী একটা আওয়ামী লীগরে ধরছে, এটাও ধরে নাই। আওয়ামী লীগের মিছিলের পাশ দিয়ে আর্মির গাড়ি যায়, ভিডিও আছে। সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে, সেখানে হাসিনার গোয়াচাটা সাংবাদিকরা প্রশ্ন করে, বিদেশ থেকে ইউটিউবাররা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করে, আপনারা কি করতেছেন? আমি বলে দিই উত্তরে, সাংবাদিকের বাচ্চা বালটা করবে আমাদের। আর সেনা অফিসার যে উত্তর দেয়, গাইগিল করে উত্তর দেয়, আপনারে কইতেছি এইসব প্রশ্নের বালসালের উত্তর দিবেন না। ওই সাংবাদিক তো কখনো প্রশ্ন করলো না হার্পিক মজুমদার যে অস্ত্র হাতে যুদ্ধ করার কথা কইলো রাষ্ট্রের বিরুদ্ধে, এই ব্যাপারে সেনাবাহিনীর মতামত কি? জানেন না এই হার্পিক যে অস্ত্র ধরে যুদ্ধের কথা বলছে, একবার না একাধিকবার বলছে। আজ শোনেন একটা। আমি আবারও আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম, গেরিলা প্রস্তুতি, এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু রাজনীতি করার সুযোগ নাই। আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে, কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে, সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আমার কথা স্পষ্ট, কোনো রাগঢাক নাই, এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্তত পক্ষে কোনো উপায় দেখি না, এবং সেটা আমরা করব। কইছেন এটা নিয়ে সাংঘাতিক হাসিনার গোয়াচাটা সাংঘাতিক। ওয়াকারের এখন একটাই চিন্তা, যেন বিচারের মুখোমুখি হইতে না হয়। তো ফাইনালি ওয়াকার কি করছে সেটা দেখি। এই জেনারেল পর্যায়ে শীর্ষ দুর্বৃত্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করায় খুবই গোসা করেছে জেনারেলরা, পেটমোটা জেনারেলরা। সেনাবাহিনীর টপ অফিসাররা জরুরি সম্মেলন বসছে আজকে যখন রেকর্ড করেছি।
ওয়াকার সহ 56 জন জেনারেল এই যে আইসিটি যে আদেশটা করছে, যে আদেশ জারি করছে, তীব্র প্রতিবাদ জানাইছে। পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে। প্রাক্তন সেনা প্রধানদের আর্মি হেডকোয়ার্টার ডাকা হবে জানা গেছে, এবং প্রাক্তন সেনা প্রধানরা কেউ যাবেন না ওইখানে। এবং এটা নিয়ে যদি কিছু করতে চায় ওয়াকার, তবে প্রফেসর ইউনূসকে আমি বলবো জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করার জন্য। ওয়াকার সেনাবাহিনী ইনস্টিটিউটটার এই খুনি জেনারেলদের রক্ষায় নামাবে, এই তার খায়েশ। সে মনে করে তাইলে আসলে সেও রক্ষা পাবে। আমি আজকে কয়ে দিলাম, সেনাবাহিনী এটা করতে গেলে ধ্বংস হয়ে যাবে। এই গুম যারা করছে তাদের সন্তানদের কান্না শোনেন নাই? এডিটর সাহেব শোনান। আমার বাবারে স্কুলে নিয়ে যেতে পারি না, সবার বাবা আছে, আমার বাবা নাই, বাবাকে যারা পারবে। আর একটা শোনান। আমার বাবাকে আমি একবারও দেখি নাই, আমার বাবাকে আমার খুবই দেখতে ইচ্ছা হয়, কিন্তু আমার বাবাকে আমি দেখতে পাই না। যখন আমি আমার স্কুল যাই তখন আমার বন্ধুরা তার বাবার সাথে যায়, আমি আমার বাবার সাথে ঈদ করতে পাই না। ঈদে সবাই তার বাবার সাথে মেলাতে যায়, আমি করতে পারি না। সবাই সবার বাবার সাথে মার্কেটে যায়, জামা কিনতে, তা আমি পারি না। কেন? সরকারের কাছে আমার একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দেন। আমি আমার বাবাকে দেখতে চাই, আমার বাবা ছাড়া আমার ভালো লাগে না, আমি আমার বাবাকে দেখতে চাই। আর একটা শোনান। গুমের শিকার সেই হতভাগ্য পরিবারদের, অসহায় এতিম সন্তানদের শপথ, সব কয়টারে ফাঁসিতে ঝুলানো হবে, কাউকে ছাড়া হবে না। এই ভয়ানক আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা আছে তাদের একটাকেও ছাড়া হবে না। এই কান্নার কাফারা আমরা আদায় করে ছাড়বো। ছোট করে দেখাচ্ছেন যারা গত 15 বছর ধরে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার সর্বগ্রাসী দমন, পীড়ন এবং নির্যাতনের বিরুদ্ধে অক্লান্ত পরিশ্রম করেছেন, জেল জুলুম নিগ্রহ সইছেন, জীবন উৎসর্গ করছেন, দেশ ছাড়া হইছেন, বিশেষ কইরা 2024 সালের জুলাই এবং আগস্টে অকাতরে জীবন দিচ্ছেন, তাদের অবমাননা করা হচ্ছে। এবার আসেন শুরু করি তার অভিযোগনামা দিয়া। বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট মুজিবের কন্যা শেখ হাসিনা যখন প্রথম 1996 সালে দেশের প্রধানমন্ত্রী হয়, তখন সশস্ত্র বাহিনীর অতীতের সকল নজির ভঙ্গ কইরা অবসরকালীন ছুটি থেকে ডাইকে না অন্যায়ভাবে তার ফুপা সাবেক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে সেনাবাহিনীর প্রধানের পদে বসাই দিয়েছিলেন। এটা জানেন? আজকের তরুণরা হয়তো জানেন না। এই জেনারেল ওয়াকারুজ্জামানের আসল পরিচয় হইল খুনি হাসিনার সেই ফুপা সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের জামাই। তার কন্যাকে বিয়ে করছে এই ওয়াকার। সেই সুবাদে জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশে ইন্ডিয়ার প্রধানতম এজেন্ট, কুখ্যাত শেখ পরিবারের জামাতা। ওয়াকারের চাকরি জীবনের ট্রেনিং পর্ব শুরু হয় এক কলঙ্কজনক ঘটনার মধ্য দিয়া। তার শ্বশুর সেই সময় প্রভাব খাটায় স্টাফ কলেজে তার জামাইকে B+ অর্থাৎ উচ্চ গ্রেড বাগাই দিছিলেন। লজ্জাজনক সেই ঘটনার কথা তখনকার সময়ের সকল অফিসারই জানেন, আমি মিছা কথা কইতেছি না, এটা চেক করতে পারেন তাদের কাছে থেকে। শুধু কি তাই, এই অসৎ শ্বশুর এটিজি বার্ষিক প্রশিক্ষণ তহবিল থেকে অতিরিক্ত অর্থ ব্যয় করে ব্রিটেনের স্টাফ কলেজে পড়াইছেন নিজের জামাইকে। ক্ষমতার অপব্যবহার কইরা এমন স্বজন পোষণ করছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মোস্তাফিজ। এই অর্থ গুরুত্বপূর্ণ অন্য যে কোনো প্রশিক্ষণে ব্যবহার না করে তা করছেন নিজের মেয়ের জামাইয়ের ব্যক্তিগত উন্নতির লক্ষ্যে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমি কইছি না? দেখেছেন তো? তার যদি ওয়াকারের যদি এইটা প্রাপ্য হয়, তাও এটা করতে পারেন না। সে একই কাজ করেছিল শেখ মুজিব তার পুত্র শেখ জামালের জন্য। টাকা ছিল না সরকারের, কিন্তু ফি দিয়া, কারণ শেখ জামাল ছিল একটা বালচুন, বোকা, একটা নিম্ন মেধার পোলা, লো আইকিউ এর পোলা। ওর ইংল্যান্ডে ওই স্যান্ডহার্স মিলিটারি কলেজে পড়ার মতো মেধা তার ছিল না। যে নিম্ন মেধার পুত্রকে স্যান্ডহার্স কলেজে পড়াইছিল, আরে ওই যে ওই যে ওই যে ওই যে আরে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে সোহরাদির বডিগার্ড, হচ্ছে বুঝছাও। পিলখানায় যখন বিডিআর গণহত্যা চলে, 17 ইস্ট বেঙ্গলের 2IC হিসাবে ছিল এই মেজর ওয়াকার, সেখানে যথাসময় পৌঁছেছিলেন। কিন্তু প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকীর ফোন পাওয়ার পর আর পিলখানার ভেতরে ঢোকার চেষ্টা করে নাই। কেন করে নাই? তারে জিজ্ঞেস করেন, তারে জবাব দিতে বলেন। এই ঘটনার কথা তখন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সকল তরুণ অফিসার এবং বীর জওয়ানেরা জানেন। আমি মিছা কথা বানায় বানায় বলি না। কেন বিডিআরে অবরুদ্ধ সেনা অফিসারদেরকে ওয়াকার রক্ষা করেনি? তখন বাংলাদেশ লুণ্ঠনকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার
15 বছর দীর্ঘ দুঃশাসন আমলে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানের মতো জেনারেল ওয়াকারও গুরুত্বপূর্ণ যে সকল পদ রাজধানী ঢাকায় তার সব কয়টায় নিয়োগ পাইছেন। কি কি? যেমন ধরেন 46 ব্রিগেডের কমান্ডার, সেনাবাহিনীর সামরিক সচিব, নবম ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি, পিএসও এএফডি, এরকম সবগুলো পদে দায়িত্ব পালন শেষে সেনা প্রধান হয়েছেন। শ্বশুর শাশুড়ির বর্ধিত পরিবার খুনি অত্যাচারী ফ্যাসিস্ট শেখদের শাসনের অবসানের পর এখনো শপথে বহাল আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের আস্থা উপভোগ করতেছেন। জেনারেল ওয়াকার যখন পিএসও এফডি পদে দায়িত্ব পালন করে তিনি তার বেয়াই, কুখ্যাত খুনি এবং লুটেরা জেনারেল তারেক সিদ্দিকীর সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। প্রতিরক্ষা সংক্রান্ত কেনাকাটা দুইজন কোলে মিলেমিশেই করছেন। এর একটা লেনদেনও দুর্নীতিমুক্ত ছিল না, যা দিয়ে সহজেই তার নৈতিক অবস্থান এবং স্বচ্ছতার পরিমাপ করা যায়। জেনারেল ওয়াকার যখন পিএসও এফডি পদে দায়িত্ব পালন করছেন তখন পার্বত্য চট্টগ্রাম সীমান্ত সড়কের নির্মাণের জন্য বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করা এবং জাতীয় স্বার্থ লঙ্ঘন কইরা ইন্ডিয়ার সাথে চুক্তি করেছেন। তার কাছে কোন রাষ্ট্রের স্বার্থ প্রাধান্য পাবে বা গুরুত্বপূর্ণ হবে এই একটা ঘটনায় অনেক কিছু বইলা দেয়। এইটা তো স্বামী নিজেই প্রকাশ করেছিল, তাই না? স্বামীর কাছেই শুনেন খেয়ে দায়িত্ব ছিল এইটার। জেনারেল ওয়াকার সেনা প্রধানের দায়িত্ব নেওয়ার পর জুলাই আগস্ট মাসে ছাত্র শ্রমিক জনতার গণবিদ্রোহের সময় সশস্ত্র বাহিনী আন্দোলনকারীদের উপর গুলি চালাইছে এবং নানান নির্যাতন করছে। তেমন ভয়াবহ অঘটন ঘটায় দেশের শীর্ষ সেনা কমান্ড দেশদ্রোহিতার মতো গুরুতর অপরাধ করার দায়ে অভিযুক্ত হয়ে গেছে। স্বদেশবাসীর বুকে গুলি চালানোর মতো বর্বর সিদ্ধান্তের বিরুদ্ধে জুনিয়র অফিসার এবং সৈন্যরা চলে না যাওয়া পর্যন্ত এই আদেশ কিন্তু বদলায় নাই। সুতরাং 5ই আগস্ট জেনারেল ওয়াকার রক্তপাত এড়াইতে দ্রুত পদক্ষেপ নিয়েছে বলে আজ তার দালালেরা যে অপপ্রচার চালাচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, অসত্য এবং প্রতারণাপূর্ণ। আমাদের কাছে একাধিক ভিডিও প্রমাণ আছে। শুধু গুলি না, গুলি চালায় হত্যা করার ভিডিও আছে। কোন সেনা অফিসারের শাস্তি হয়েছে? হয় নাই। তার মানে ওয়াকার এই হত্যাকাণ্ডকে ওন করছে। 20 জুলাই থেকে ঢাকার আকাশে সেনা সার্ভাইলেন্স ড্রোন উড়ায় পুলিশকে ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে কোথায় কোথায় বিক্ষোভকারীরা জড়ো হইতেছে। আমরা এটা ফলো করছি। আর পুলিশ পাখির মতো ওই জায়গায় যায় গুলি কইরা মারছে আমাদের ছেলেদের। পুলিশ হামলা করছে সেই জায়গায় কমান্ডিং অফিসার হিসেবে ওয়াকারের হাতে নিহত ছাত্রদের রক্ত লেগে আছে। এইবার আসেন দেখি সেনাবাহিনী কিভাবে আন্দোলনে যুক্ত হইল। এটা নিয়ে অনেকের ধোঁয়াশা আছে, এটা পরিষ্কার করে খুলে বলে দিই কিভাবে সেনাবাহিনী আন্দোলনে যুক্ত হইল। সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান বয়োবৃদ্ধ জেনারেল নুরুদ্দিন এবং সৈনিকদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় জেনারেল ইকবাল করিম ভুইয়া 30 থেকে 35 জন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেলকে সঙ্গ নিয়ে 4 আগস্ট দুপুরে সৈনিকদের প্রতি নিরস্ত্র জনগণের উপরে গুলি করার আহ্বান জানায় সংবাদ সম্মেলন করার পর সেই খবর দাবানলের মতো চারিদিকে দ্রুত ছড়ায় পড়ে। মুহূর্তে পুরা পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যেতে থাকে। আসলে সেই রাতেই গণ অভ্যুত্থানের সাফল্য এবং খুনি হাসিনার করুণ পরিণতি নীতি নির্ধারকদের কাছে স্পষ্ট হইয়া যায়। এই ঘটনার স্ফুলিঙ্গ ছিল জেনারেল ইকবাল করিম ভুইয়ার ফেসবুক প্রোফাইল লাল করা। আপনাদের মনে আছে না? সারা দেশ জানা যায় এই সাবেক সেনাপ্রধান আমাদের লড়াইয়ের সহযাত্রী। বুকের সাহস দ্বিগুণ বাইরা যায় একজন মানুষের ফেসবুক প্রোফাইল লাল করা দেখে। সাথে সাথে পরিস্থিতি পাল্টে যায়। ভয় ভেঙা বর্তমান আর সাবেক সেনা অফিসাররা, বিশেষ করে জুনিয়র সেনা অফিসাররা তাদের প্রতীক লাল করতে থাকেন। কারফিউ ভেঙা ডিওএইচএসে সাবেক সেনা অফিসাররা পরিবার নিয়ে রাজপথে নেমে আসে। কোন সাবেক সরকারি কর্মচারী রাজপথে নেমে আসে নাই সাবেক সেনা অফিসাররা ছাড়া। এই ডিওএইচএসে জেনারেল ইকবাল করিম ভুইয়া এবং তার ঘনিষ্ঠ কিছু অবসরপ্রাপ্ত জেনারেলের উদ্যোগে 4ই আগস্ট যে সংবাদ সম্মেলন হয়েছিল তার প্রতিক্রিয়া বিশ্লেষণের জন্য গণভবনে রাত 10:30টায় সর্বোচ্চ নীতি নির্ধারকদের বৈঠক বসে। ওইখানে ওয়াকার ছিল। পতিত প্রধানমন্ত্রী খুনি হাসিনার সভাপতিত্বে এই দেশে তার শেষ রজনীর সেই সভায় খুন, গুম, জোর জবরদস্তি কইরা ক্ষমতা আঁকড়ে থাকা শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের সাথে তাদের পরম ঘনিষ্ঠ সব কয়টা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত থাকা ভয়াবহ কিছু সিদ্ধান্ত নিছিল। এরপর রাত 1টায় কার্যত 5ই আগস্ট ভোরে সেনা প্রধানের নেতৃত্বে সেনা সদর কমান্ড সেন্টারে সামরিক বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে নিয়ে জরুর একটা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছিল। হয় নাই? ওয়াকার সাহেব রাত জাগা এই সেনা প্রধান সেইখানে বৈশা কঠোর হস্তে লং মার্চ টু ঢাকা দমনের বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের কাজটা সম্পন্ন করছিলেন। ওয়াকার সাহেব মিছা কথা বলবেন না, আল্লাহর নামে কসম কইরা বলেন এই কাজ আপনি করছিলেন কিনা। আমরা সব জানি। রাজধানীতে ঢোকার
13টা প্রবেশ পথে বিজেপি এবং পুলিশ মোতায়েন করিয়া শহরের ভিতরে সেনাবাহিনী রাখার পরিকল্পনা চূড়ান্ত করা হয় ওই মিটিংয়ে। এইটা ছিল সেনাবাহিনীকে সরাসরি আন্দোলন মোকাবেলায় না জড়ানোর একটা চতুর পরিকল্পনা। কারণ ততক্ষণে জেনারেল ওয়াকার জেনে গেছেন সশস্ত্র বাহিনীর জুনিয়র অফিসার এবং সকল সৈনিকেরা আর শীর্ষ জেনারেলদের বেআইনি আদেশ মাইনা জনগণের বুকে গুলি চালাইতে রাজি না। তারা অসম্মত, তারা অনিচ্ছুক। এবং নির্ভরযোগ্য সূত্রে আর একটা বিশেষ ঘটনা জানা গেছে। কি সেটা? 5ই আগস্ট সকাল 10:30টায় জেনারেল ওয়াকার ইন্ডিয়ার সেনাপ্রধানের সাথে 17 মিনিট ফোনে কথা বলছেন। সেই আলোচনায় দুই পক্ষই খুনি হাসিনার পালায় যাওয়ার নির্বিঘ্ন রাস্তা এবং নিরাপদ আয়োজনের বিষয়ে পরস্পরকে আশ্বস্ত করছেন। দ্বিতীয়ত, আগের রাতেই প্রধান বিরোধী দলসমূহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, নামি বইলা দিই আপনারা জানেন, আসিফ নজরুল, সেই আন্দোলনের কেন্দ্রে অবস্থানকারী 2 জন ছাত্রনেতার সাথে ওয়াকারের প্রাথমিক যোগাযোগের তথ্য বিনিময় করছেন। 15 বছর ধরে চালায় যাওয়া ফ্যাসিবাদের মহারানী দেশখেকো শেখ হাসিনাকে নিরাপদ প্রস্থানের সকল সুযোগ কইরা দিয়া শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকার এদেশের গণতন্ত্রকামী মানুষ এবং মহান আত্মত্যাগে বলিয়ান সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করছেন। এই জন্যে অবশ্যই তাকে একদিন বিচারের মুখোমুখি দাঁড় হতে হবে। খুনি হাসিনাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সুবিধা দিয়া পালায় যাওয়ার সুযোগ করে দেওয়ার দায় দায়িত্ব উনি এড়াইতে পারবেন না। বিপ্লবের পরে ওয়াকার তারপরে তার পরিকল্পনা অনুযায়ী মহা গ্যাঞ্জাম শুরু করেছে। কি কি গ্যাঞ্জাম? গণ অভ্যুত্থানের মুখে রাষ্ট্র ক্ষমতা থেকে উৎখাত হওয়া ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিভিন্ন পর্যায়ের অজস্র খুনি, দুর্বৃত্ত, লুটেরা, নেতাকর্মী, সামরিক, বেসামরিক, পুলিশ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের বেশ কিছু বিচারক গত 5ই আগস্ট ঢাকা, সাভার, কুমিল্লা, যশোর, খুলনা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, চিটাগাং ক্যান্টনমেন্ট সহ সশস্ত্র বাহিনীর সবগুলো স্থাপনায় আশ্রয় নিয়েছিল। জেনারেল ওয়াকার নিজেই এটা স্বীকার করছে। জেনারেল ওয়াকার কেবল তাদের সকলকে নিরাপদ আশ্রয় দেন নাই, পরবর্তীকালে নির্বিঘ্নে দেশ ছেড়ে পালানোর সুযোগও কইরা দিচ্ছেন। সশস্ত্র বাহিনীর জুনিয়র কর্মকর্তা এবং সৈনিকদের মধ্যে এই বিষয়ে প্রশ্ন উঠলে সেনা প্রধান ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে অপরাধীদের পক্ষ অবলম্বন করিয়া জনসম্মুখে বক্তব্য প্রদান করছেন যে তাদের জীবন বিপন্ন ছিল। 18ই জুলাই থেকে ছাত্র জনতার জীবন যে বিপন্ন ছিল, জেনারেল ওয়াকার কি তাদের জায়গা দিছিলেন? এখনো পর্যন্ত জেনারেল ওয়াকার অত্যন্ত দক্ষতার সাথে জুলাই বিপ্লবকে পরিপূর্ণতা পাইতে বাধা দিচ্ছেন। এটা সম্ভব হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা এবং রাষ্ট্রপতির প্রতি আনুগত্যের মিথ্যা ছলনায় পুরো অন্তর্বর্তীকালীন সরকারকে ঝুলায় রেখা আসিফ নজরুলের মতো ব্যক্তিদের ব্যবহার কইরা বর্তমান সরকারকে এবং তাদের কার্যক্রমকে 72-এর সংবিধান লঙ্ঘনকারী না আওতাধীন বা অন্তর্ভুক্ত এমন বিভ্রান্তিতে ফেলে রাখছে তারা। এই যে বর্তমান সরকার আছে, এদের কার্যক্রমকে 72-এর সংবিধান লঙ্ঘন করছে, না এটার আওতাধীন, না এটার অন্তর্ভুক্ত, এটা একটা বিরাট বিভ্রান্তিতে রাখছে না ফেলায়। এবং এইটাই করছে এই ওয়াকার সাহেব আসিফ নজরুলকে দিয়া। শীর্ষ সেনা কর্তৃপক্ষ এই সরকারকে এমন একটা প্রশ্নবিদ্ধ অবস্থায় আটকায় ফেলছে যাতে এই সরকারকে আর কার্যকরী করা না যায়। আপনারা তো দেখতেছেন এই সরকার ফাংশন করতেছে না। কেন করতেছে না? সমস্যাটা ওই জায়গায় বৈধতার ক্ষেত্রে সমস্যা হয়ে গেছে। নানা কন্ট্রাডিকশন তাদের মধ্যে, এই কন্ট্রাডিকশনের কারণে ফাংশন করতে পারতেছে না। এবং জেনারেল ওয়াকার ইচ্ছাকৃতভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল প্রমাণ করতে চাচ্ছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একজন সেনা কর্মকর্তাও ডক্টর মোহাম্মদ ইউনূসের আদেশে কার্য সম্পাদন করতেছেন না। স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনস্থ ডিজি বিজিবি, ডিজি আনসার, ডিজি কোস্টগার্ড এদের কেউই জেনারেল জাহাঙ্গীর আলমের নির্দেশ অনুযায়ী কাজ করেন না। তারা সকলেই সেনাবাহিনী প্রধানের অঙ্গুলি হেলনে চলেন। পরিণতিতে শেষ পর্যন্ত যখন এই সরকার ব্যর্থ হবে তখন এদের সকলে দল বাইধা ইন্ডিয়ার কোলে গিয়ে উঠবে। লিখে রাখতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জানে নাকি জানে না আমি জানি না। হইতে পারে উনি জানেন, চুপ করে আছেন যাই নাও, আবার হইতে পারে উনি জানেনই না বিষয়টা। সেনা প্রধান যে তার এখতিয়ার বহির্ভূতভাবে পিএসও, এএফডি, ডিজি বিজিবি, ডিজি আনসার, ডিজি ডিজিএফআই, ডিজি এনএসআই, ডিজি এনটিএমসির উপরে পূর্ণ কর্তৃত্ব ফলাচ্ছেন, এইটা কি প্রফেসর ইউনূস জানেন? আপনি এটা এখতিয়ার বহির্ভূত? যদি জানেন তাহলে বসে আছেন কেন? আর যদি না জানেন তাহলে বইলা দিলাম যে এটা ব্যক্তির বহির্ভূত, ব্যবস্থা নেন। জেনারেল ওয়াকার ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের গড়া সামরিক নেতৃত্বের কাঠামোটি এখনো পর্যন্ত ধরে রাখছেন। জনসন্তুষ্টির লাভের লক্ষ্যে অল্প কয়েকজন চিহ্নিত অপরাধীকে চাকরি থেকে সরাইলেও তাদের সামাজিক এবং আর্থিক জীবন নিরাপদ করছেন, এটা আমরা জানি, যাতে পরবর্তী পর্যায়ে প্রয়োজন হইলে জেনারেল ওয়াকারের পক্ষে সকলকে ব্যবহার করা সম্ভব হয়। সম্প্রতি 2 জন
লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি পাইছেন, তাই না? ফয়জুর রহমান এবং মাইনুর রহমান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সামরিক জনবলের সক্রিয় সদস্য। এই দুইটা পার বাকশালী। এই লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান, তার 2 কোর্সমেটের নাম শুনবেন? হ্যাঁ, এরা 24 লং কোর্সের, মেজর জেনারেল জিয়াউল হাসান আর মেজর জেনারেল মাহবুব। এর সাথে দল বেঁধে 3 জন পলাতক প্রধানমন্ত্রী খুনি হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর সাথে সলা পরামর্শ কইরা সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। নানান অনিয়ম, দুর্নীতি, অপকর্মসমূহ একসাথে করতেন। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সেনা কমান্ড পরিচালনায় নিদারুণভাবে ব্যর্থ হওয়ার পরেও বিস্ময়কর কারণে লেফটেন্যান্ট জেনারেল মাইনুরের পদোন্নতি নিশ্চিত করছেন জেনারেল ওয়াকার। ওইখানে দায়িত্ব পালনকালে অনেক অসাফল্যজনক এবং অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিয়েছিল অদক্ষ এবং অযোগ্য এই সামরিক কর্মকর্তা। সবকিছুর আর ডিটেলে গেলাম না, একটা ঘটনা কিছুদিন আগেই ঘটছে। 22, 23 এবং 24 লং কোর্সের কিছু অফিসার কুখ্যাত লুটেরা শেখ হাসিনার দেবর, পতিত পলাতক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীর বিভিন্ন অনৈতিক কাজে সাহায্য করছিল। ফলে ফ্যাসিবাদের যুগে অনেক যোগ্য অফিসারকে বঞ্চিত কইরা নোংরা কাজে সফলদের পদোন্নতি দেওয়া হয়। দ্রুত এইসব অফিসারকে সরায় দেওয়া সেনাপ্রধানের কর্তব্য হইলেও কিছুই তিনি করেন নাই। কারণ মতলব আছে, আওয়ামী লীগের এমন খাস লোকদের হটায় যোগ্য অফিসারদের তিনি পদোন্নতি দিচ্ছেন না। এই তারেক সিদ্দিকী যে বিএমএ তে 22 লং কোর্সের প্রশিক্ষক ছিল, এটা কি জেনারেল ওয়াকার আপনি ভুলে গেলে চলবে? আমরা তো জানি। কর্মরত সামরিক অফিসারদের অনেকে মনে করে এখনো এই তারেক সিদ্দিকীর পরামর্শ অনুসরণ করে আপনি ওয়াকার সাহেব কাজকর্ম চালাইতেছেন। তা না হলে কিভাবে এই পতিত প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টার ঘনিষ্ঠতম এক মেজর জেনারেল জাহাঙ্গীর অন্তর্বর্তীকালীন সরকারের ডিজিএফআই পদে নিয়োগ পান? সেনাবাহিনীর যে সমস্ত অফিসার গণ অভ্যুত্থানকারী ছাত্র শ্রমিক জনতার উপরে গুলি চালায় তাদের হত্যা জখম করছিল, এখনো সেই সমস্ত অপরাধীকে চিহ্নিত করা এবং বিচারের আওতায় আনার কাজ শুরু করেনি জেনারেল ওয়াকার। করছে? করে নাই। আর মহানায়ক বানাই দিতেছেন তারে। মূল কাজ ফেলা তিনি কিছু এজেন্ট এবং দালাল নিয়োগ দিয়া সশস্ত্র বাহিনী নাকি বিদ্রোহ বিপ্লবের পক্ষ অবলম্বন করছিল এমন মিথ্যা বয়ান প্রতিষ্ঠার অপকর্মে সময় এবং অর্থ ব্যয় করতেছেন। টাকা পয়সাও দিচ্ছে বিভিন্ন জনকে। নাম আর কইলাম না, কয়ে দেবনি। সরাসরি গণ অভ্যুত্থানের বিরোধিতাকারী কিছু অপরাধী অফিসারকে ইতিমধ্যেই সেনাপ্রধান উচ্চ পদে পদোন্নতি দিচ্ছেন। শুধু তাই না, এই জেনারেল ওয়াকারুজ্জামান যে একজন গণতন্ত্র বিরোধী, জনস্বার্থ বিরোধী, অভ্যুত্থান বিরোধী, বিপ্লব বিরোধী ব্যক্তি, সেই কথা ঘোষণা করতে এরপর কেন আর বিলম্ব করতে হবে? আরো অন্য কয়েকটা আলাপ করি, আমি আগে তুলছিলাম, আবারও বলি, শুনেন। পার্বত্য চট্টগ্রাম বার্মার সীমান্তে যে সংকট এবং সমস্যা, এটা মোকাবেলা করা এবং বহিঃশত্রুর আক্রমণ রুখতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কি সক্ষম? আমি জিজ্ঞেস করছিলাম। জেনারেল ওয়াকার এবং অন্যান্য বাহিনী প্রধানরা এখনো দেশবাসীকে সেটা আশ্বস্ত করতে পারেননি। আমরা বাংলাদেশের 2 সীমান্তে স্বদেশী নাগরিক হত্যার বিভৎস দৃশ্য দেখতেছি প্রত্যেক দিন। এই যে নিউজ দেখেন, নাফ নদীর উপরে যুদ্ধ বিমানের চক্কর, বিস্ফোরণে কাঁপছে টেকনাফ। একজন জেলে বার্মার সেনাবাহিনীর গুলি খায় মারা গেছে বাংলাদেশের ভেতরে। ওইদিকে বিএসএফ মারে আর ওইদিকে বার্মার সেনাবাহিনী মারে। এই গত 2 মাসে জেনারেল ওয়াকারের নানান সিদ্ধান্ত এবং পক্ষপাতমূলক কর্মের মধ্যে দিয়া অবসরপ্রাপ্ত এবং অপরাধী সেনা কর্মকর্তারা বুঝে গেছে তারা সকলেই এখন নিরাপদ। এদের মধ্যে যারা বিদেশে বা দেশে আত্মগোপনে ছিলেন তারা আবার স্বমহিমায় ফিরছেন। কুখ্যাত আরেক লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ ইতিমধ্যেই ঢাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করতেছে, আপনারা অনেকেই দেখছেন, আমাকে জানাইছে কলে। পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবের পরিবার সেনানিবাসীরা বনানীর বাসায় গিয়ে উঠছে। তার ছেলে বিএমএ তে প্রশিক্ষণ নিচ্ছে, নিয়মিত মায়ের সাথে দেখা সাক্ষাৎ করতেছে। সবগুলা খুনি, দুর্নীতিবাজ এবং কুখ্যাত জেনারেলদের বুক উঁচু কইরা গলফ খেলতে দেখা গেছে। তাদের চোখের দিকে তাকাইলে তার যে আত্মবিশ্বাসী সেই চাহনির দেখা মেলে, তাতে মনে হয় দেশে কিছুই ঘটে নাই। জেনারেল ওয়াকার তো শুধু নিজের এখতিয়ারের বাইরে গিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছে, শুধু তাই না, আরো কিছু করতেছে। সেটা কি? আসেন দেখি। পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে এনে দীর্ঘ সময় দেশের আভ্যন্তরীণ কাজে ফেলে রাখা, তাদের সততা, কর্মদক্ষতা, যোগ্যতা এটা বিনষ্ট করে দিচ্ছেন। আইন শৃঙ্খলাজনিত গণসম্পৃক্ত কাজে দূষিত হয়ে পড়তেছে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সদস্যরা। চুরি, ডাকাতি, জমি দখল, জবরদস্তি, সালিশ, দুর্নীতির মতো কলঙ্কজনক অপকর্মে জড়ায় সশস্ত্র বাহিনীর পুরা ভাবমূর্তি আজ ক্ষুণ্ণ হতে বসছে। ফ্যাসিস্ট হাসিনা গত 15 বছর ধরে পরিকল্পিতভাবে এদেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সমাজ, সংস্কৃতি এবং পুরা রাষ্ট্র কাঠামো ধ্বংস করছে। সবকিছু শেষ করার পরেও যে একটা প্রতিষ্ঠান অবশিষ্ট ছিল, সেই সশস্ত্র বাহিনী চুরমার করার শেষের দায়িত্ব কি শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকারুজ্জামান সম্পন্ন করবে? হাসিনার পতনের পর তার প্রশাসন, পুলিশ, ব্যুরোক্রেসি, এমনকি জুডিশিয়ারি, এমনকি ব্যবসায়ীরা পালায় গেল। এদের বসগুলাকে সরানো হইছে না? জুডিশিয়ারির বস, ব্যুরোক্রেসির বস,
প্রশাসনের বস, পুলিশের বস, একমাত্র সেনাবাহিনী একই অবস্থায় থাকলো। তার মানে সেনাবাহিনী হাসিনা নষ্ট করে নাই, এইখানে কোনো সংস্কারের দরকার নাই। এইটাই প্রফেসর ইউনূসের সরকারের একিলিস হিল। আমি বারবার বলতেছি, প্রফেসর ইউনূসকেও সতর্ক করতেছি, কোনো কাজ হইতেছে না। এই জন্যই আদালতে আর স্লোগান ওঠে হাসিনার পক্ষে। প্রফেসর ইউনূসের সরকার ফেল করলে এক মহা সর্বনাশ হয়ে যাবে। তখন কিন্তু কাউরে খুঁজে পাবেন না, এই উপদেষ্টাদেরকেও খুঁজে পাবেন না। আজ যারা মধু খাইতে আসতেছে উপদেষ্টা হওয়ার জন্য, তাদেরকেও খুঁজে পাবেন না। চারিদিক থেকে আসতেছে সব লোভী শকুনের মতো উপদেষ্টা হইতে আসতেছে, দেশ উদ্ধারের গল্প শোনায়, সংস্কার করবে, এই করবে, সেই করবে। যারা গত 15 বছর শীত নিদ্রায় ছিল, আসিফ নজরুলও খুঁজে পাবেন না। ওইটাই হইতেছে বিপ্লবের ধ্বংস, আর এত ছাত্র জনতার রক্তের সাথে সর্বোচ্চ বিশ্বাসঘাতকতা। আর ওয়াকারের হাতে এই বিপ্লব ধ্বংসের চাবি তুলে দিছে একমাত্র আসিফ নজরুল, যার কাজ হচ্ছে আওয়ামী লীগকে সাফসুতরা করে আবার হাজির করা। আমি আসিফ নজরুলকে নিয়ে একটা এপিসোড করছি, আরো একটা করব। সেখানে দেখবেন ওনার পরিকল্পনাগুলা কি, কিভাবে তার ভবিষ্যৎ পরিকল্পনা সাজাইছে। সে কিন্তু সেফ, হৃদয় জয় করতে চান। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। উনি শেখ হাসিনা আর তার দলের হৃদয় জয় করতে পারবেন আশা করি। খোদা তাআলা ওনার খায়েশ পূরণের তৌফিক দিন। সবাই বলেন আমিন।